মাত্র ২৪ বছর বয়সে ছেলেকে বিয়ে করানো কি ঠিক হবে আসমা? আমার মন সায় দিচ্ছে না কোনোভাবেই। আমার ছেলের সাথে কোনো মেয়ে মানিয়ে নিতে পারবে? হাতের চায়ের কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে চিন্তিত মুখে প্রশ্নটা করলেন শফিক সাহেব। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট, কিন্তু আসমা বেগম তার কথায় অনড়। স্বামীর উদ্বেগের জবাবে তিনি বললেন, আমাদের আর ছেলে মেয়ে নেই। তুমি আর তোমার ছেলে ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকো। গোটা বাড়ি জুড়ে মানুষ মাত্র আমি। এই বিশাল শূন্যতায় আমার দম বন্ধ হয়ে আসে। একা আর ভালো লাগে না আমার। শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর একাকিত্বের যন্ত্রণাটা তিনি বুঝেন, কিন্তু ছেলের স্বভাবটাও তার অজানা নয়। তিনি বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার ছেলে কি বিয়ে করতে রাজি হবে? কারণ আবির তো ঠিক মতো কারোর সাথে কথাই বলে না। নিজের জগৎ ছাড়া সে আর কিছু বোঝেই না। আসমা বেগম খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। যখন ঘরে বউ আসবে, সংসারের দায়িত্ব ঘাড়ে চাপবে, তখন দেখবে ও নিজেও বদলে গেছে। মানুষের সঙ্গ মানুষের স্বভাব বদলায়। আবিরকে বলেছো? না, রাতে খাবার পর ডেকে তুমি বলবে। শফিক সাহেব মাথা নেড়ে সম্মতি জানালেন বটে, কিন্তু মনের ভেতর খসখসানিটা গেল না। আবির ছোটবেলা থেকেই আর 10টা ছেলের মতো নয়। সে বড্ড গম্ভীর। তার 24 বছরের জীবনে তাকে কেউ কখনো পান খুলে হাসতে দেখেনি। প্রয়োজনের বাইরে একটি শব্দও সে খরচ করতে নারাজ। কেউ কিছু জিজ্ঞেস করলে বড় জোর হ্যাঁ কিংবা না। এর বাইরে তার উত্তর পাওয়া দুষ্কর। আবিরের মতে বেশি কথা বলা মানেই শক্তির অপচয়। যত কম কথা বলা যায়, জীবন তত ছিমছাম থাকে। আত্মীয় স্বজনদের আড্ডায় আবির সবসময় অনুপস্থিত। জোর করে বসিয়ে দিলেও সে এক কোণে চুপচাপ মোবাইল কিংবা বই নিয়ে বসে থাকে। বন্ধুবান্ধব নেই বললেই চলে। আবিরের কাছে একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এক ধরনের শিল্প। নিজের ঘরের দরজা বন্ধ করে জানলার পাশে বসে থাকা বা বই পড়ার মধ্যে যে শান্তি সে পায়, তা বইয়ের কোলাহলে কোথায়। তার মতে একাকিত্বদের মতো সুন্দর আর পবিত্র কিছু এই পৃথিবীতে নেই। রাত 10টা, খাবার টেবিলে পিনপিতন নীরবতা, শুধু চামচ আর প্লেটের ঠুনঠান শব্দ। আবির নিঃশব্দে খেয়ে যাচ্ছে। শফিক সাহেব কয়েকবার গলা খাঁকিরি দিলেন। আসমা বেগম ইশারায় স্বামীকে শুরু করতে বললেন, আবির, তোমার সাথে একটু কথা ছিল বাবা। শফিক সাহেব আমতা আমতা করে শুরু করলেন। আবির খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো। তার দৃষ্টি শান্ত, ভাবলেশীন। সে শুধু ভুরুটা সামান্য কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, যার অর্থাৎ, বলো, শুনছি। তোমার মা চাইছেন তোমাকে বিয়ে করাবে। মেয়ে দেখা হয়েছে, ভালো পরিবার। তোমার মায়ের খুব ইচ্ছে ঘরে একটা মেয়ে আসুক, ওর একাকিত্ব কাটুক। তুমি কি বলো? শফিক সাহেব ভেবেছিলেন আবির হয়তো রেগে যাবে কিংবা মুখের উপর না করে দেবে, কিন্তু আবির কিছুক্ষণ চুপ করে রইল। তার উজ্জ্বল শ্যামলা ভাবলেশীন মুখে কোনো ভাবান্তর হইল না। সে পানির গ্লাসটা হাতে নিয়ে ধীর স্থিরভাবে চুমুক দিল। আবিরের মনের ভেতর তখন অন্য সমীকরণ চলছে। সে জানে এ বাড়িতে মায়ের একাকিত্বের অভিযোগ নতুন নয়। যদি সে না করে, তবে আগামী কয়েক মাস তাকে মায়ের আবেগঘন কান্না আর বাবার দীর্ঘশ্বাস সহ্য করতে হবে, যা তার শান্তি নষ্ট করবে। তার সে হ্যাঁ বলে দিলে ঝামেলা চুকে যায়। বউ যদি আসে, আসুক, সে তার মতো থাকবে। আবিরের মতো তার ব্যক্তিগত
নীরবতায় কেউ ভাগ বসাতে না পারলেই হলো। আবির টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে খুব স্বাভাবিক গলায় বলল, তোমরা যা ভালো মনে করো, বলেই সে চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিল। শফিক সাহেব আর আসমা বেগম একে অপরের দিকে তাকালেন। আসমা বেগমের মুখে বিজয়ের হাসি, কিন্তু শফিক সাহেবের বুকের ভেতরটা কেমন যেন দগ করে উঠল। ছেলেটা রাজি হলো বটে, কিন্তু এই সম্মতি কি সংসারের জন্য সুখ বয়ে আনবে, নাকি এক ছাদের নিচে দুটি ভিন্ন মেরুর মানুষের এক দীর্ঘ ও নীরব যুদ্ধের সূচনা হলো? সেটাই এখন দেখার বিষয়। আবির নিজের ঘরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করলো। বাতি নিভিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে ছাদের ম্লান আলো দেখে বেশ ভালো লাগছে। সে মনে মনে ভাবলো, মানুষ কেন একাকিত্বকে এত ভয় পায়? সঙ্গীর কি প্রয়োজন? পরের দিন বিকেলেই আবিরকে নিয়ে তার বাবা মা আর আত্মীয় স্বজনেরা মেয়ে দেখতে রওনা হলেন। মেয়ের বাড়িতে পা ফেলার পর থেকেই আবিরের অস্বস্তি হতে লাগলো। বাড়ি ভর্তি মানুষ, চারদিকে হইচই, হাসি আর কুশল বিনিময়ের ধুম পড়েছে। আবিরের এসব কোলাহল একদম সহ্য হয় না। সে বসার ঘরের এক কোণায় সোফায় কোনোমতে নিজেকে গুটিয়ে বসে রইল। তার মনে হচ্ছিল সে কোনো উৎসবের অংশ নয়, বরং কোনো এক অদ্ভুত নাটকের দর্শক মাত্র। একটু পরে মেয়েকে আনা হলো। আবির অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে একবার তাকালো। মেয়েটির নাম অদরা, বয়স 21-22 হবে। দুধে আলতা গায়ের রং, ছিপছিপে গড়ন, পরনে টকটকে লাল রঙের একটা জামা, যা তার ফর্সা ত্বকের সাথে দারুণ মানিয়েছে। ঠোঁট দুটো প্রাকৃতিকভাবেই গোলাপের পাপড়ির মতো রাঙা। মুখে লেগে আছে এক চিলতে মিষ্টি হাসি, আর সেই হাসিতেই গালের টোল পড়ছে। আবির মাত্র কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর অভ্যাসবশত আবার মাথা নিচু করে ফেলল। অদরার সৌন্দর্য আর নম্রতায় আবিরের পরিবারের সবাই মুগ্ধ। আসমা বেগম ছেলের দিকে ঝুঁকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, কিরে আবির, মেয়ে পছন্দ হয়েছে? হলো। আবির ছেলের এই ভাবাবেগ ছাড়াই নিচু সম্মতিকেই তোমার ধরে নিলেন হলে শফিক সাহেব। শুভ কাজে আর দেরি কিসের, দুমদাম করে বিয়ের আয়োজন হলো। যে আবির মানুষের ভিড় এড়িয়ে চলে, তাকে হতে হলো এই বিশাল আয়োজনের কেন্দ্রবিন্দু। বিয়ে শেষ, আজ বাসর রাত। সাজানো ঘরটি রজনীগন্ধা আর গোলাপের গন্ধে মম করছে। বিছানার ঠিক মাঝখানে বসে আছে অদরা, পরনে লাল বেনারসি। খুব বেশি গয়না বা মেকআপ সে করেনি। হালকা সাজেই তাকে স্বর্গের পরীর মতো সুন্দর লাগছে। আবির ধীর পায়ে ঘরে ঢুকলো। দরজাটা আলতো করে বন্ধ করে সে কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল, যেন নিজের ঘরে ঢুকতেই তার দ্বিধা। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার একপাশে অদরার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে চুপ করে বসে রইল। অদরা লম্বা ঘোমটা টেনে বসে আছে। কথা অনুযায়ী বরের ঘোমটাটা খোলার কথা, কথা শুরু করার কথা, কিন্তু মিনিট 5 কেটে গেল, আবিরের নড়াচড়ার কোনো লক্ষণ নেই। সে চুপ করে বসে আছে। হঠাৎ নীরবতা ভেঙে গেল। অদরা নিজেই এক ঝটকায় মুখের ওপর থেকে ঘোমটা সরালো। আবির চমকে তাকালো। অদরা সোজাসুজি আবিরের চোখের দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি আর দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, এই যে মিস্টার, এভাবে মূর্তির মতো বসে আছেন কেন? কী সমস্যা? আবির এমন পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না। সে আমতা আমতা করে কিছু একটা বলতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। অদরা বিছানায় নড়ে চড়ে ঝাঁকিয়ে বসলো। তারপর বলল, মায়ের কাছে শুনলাম আপনি নাকি বড্ড গোমড়া স্বভাবের। আমি কিন্তু মোটেও এমন না, বুঝলেন?
আমি কিন্তু কথা না বলে থাকতে পারি না, বুঝলেন? আবির এখনো চুপ। সে বুঝতে পারছে না এই অদ্ভুত মেয়েটির সাথে কিভাবে আচরণ করা উচিত। তার নীরবতা দেখে অধরা এবার ভ্রু কুঁচকে কিছুটা ধমকের সুরেই বলল, ওই হ্যালো, সমস্যা কি আপনার? কথা বলছেন না কেন? বোবা নাকি? আবির এবার বাধ্য হয়ে মুখ খুলল, খুব আস্তে করে বলল, জি বলুন। অধরা এই উত্তরে আকাশ থেকে পড়ল যেন। সে মুখ ভেঙচি দিয়ে আবিরের নকল করে বলল, বলছে জি বলুন। আর কোনো কথা নাই নাকি আপনার স্টকে? আজব তো। আবির গভীর একটা শ্বাস নিল। সে সোজাসাপটা কথা বলতেই পছন্দ করে, তাই গম্ভীর গলায় জবাব দিল, আমার আসলে একা থাকতেই ভালো লাগে। কথা কম বলা আমার স্বভাব। অধরা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ঘরের গম্ভীর হাওয়া যেন উবে গেল। সে হাসতে হাসতেই বলল, তা আপনার একা ভালো লাগতেই পারে, কিন্তু দুঃখের বিষয় হলো আজ থেকে আপনি আর একা নন, বুঝলেন মিস্টার? আমি আছি। এখন থেকে একা থাকার কথা বললে খবর আছে আপনার। আবির কোনো জবাব দিল না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটা কি পাগল নাকি অতিরিক্ত চঞ্চল? আবিরের চিন্তার মাঝেই অধরা আবার প্রশ্ন ছুড়ল, আচ্ছা এখন সত্যি করে বলুন তো, আমাকে এভাবে ইগনোর করার কারণ কি? কোনো পাস্ট হিস্ট্রি আছে? মানে প্রেম টেম করেছেন কখনো? আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না। অধরা বালিশটা কোলে নিয়ে হাসতে হাসতে বলল, খুব ভালো। অবশ্য আপনি যা চুপচাপ আর কাঠখোট্টা, তাতে প্রেম হওয়ার চান্সও কম। মেয়েরা তো রোমান্টিক ছেলেদের পছন্দ করে, আপনার মতো রবটকে কে পছন্দ করবে? কথাটা বলে অধরা আবার হাসতে লাগলো। আবিরের মনে হলো এই ঘরে তার দম বন্ধ হয়ে আসছে। এত কথা, এত চঞ্চলতা তার সহ্য হচ্ছে না। সে কোনো কথা না বলে ধীর পায়ে উঠে বেলকনির দিকে এগিয়ে গেল। কাছের দরজাটা সরিয়ে বাইরের খোলা হাওয়ার গিয়ে দাঁড়ালো। পেছন থেকে অধরার বিরক্তি গলা ভেসে এলো, দূর, আনরোমান্টিক বেডা একটা। বাসরাতে কেউ বউ রেখে বেলকনিতে যায়? আবির বেলকনির রেলিং ধরে আকাশের দিকে তাকালো। আকাশে ম্লান চাঁদ। সে ভাবে জীবনটা হয়তো আর আগের মতো নিস্তব্ধ থাকবে না। অধরা নামের এই মেয়েটি হয়তো তার নীরবতার দুর্গে ফাটল ধরাতে এসেছে। কিন্তু আবির কি পারবে তার একাকিত্বের বিলাসিতা বিসর্জন দিতে? নাকি এই দুই মেরুর মানুষের দূরত্ব বেলকনি আর বিছানার দূরত্বের মতোই থেকে যাবে? ভোরের মিষ্টি রোদ জানলার কাজ বেদ করে বিছানায় এসে পড়েছে। আবিরের ঘুম ভাঙল একটু দেরিতেই। চোখ মেলার চেষ্টা করতে সে অনুভব করলো বুকের ওপর ভারী কিছু একটা চেপে আছে। দৃষ্টি পরিষ্কার হতেই দেখলো অধরা তার গায়ের ওপর এক পা তুলে দিয়ে হাত দিয়ে তার গলা জড়িয়ে আয়েশ করে ঘুমাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেল। তার 24 বছরের জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি সে আগে কখনোই হয়নি। অধরা সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ পরে আছে, চুলে সামান্য জট। ঘুমের ঘরে তার ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে। আবির নড়াচড়া করতে গিয়েও থমকে গেল। সে ভাবতে লাগলো, এই মেয়ে কি সারা রাত এভাবেই আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল? ভাবতেই আবিরের কান গরম হয়ে উঠল। তার ব্যক্তিগত স্পেস বলে আর কিছু অবশিষ্ট নেই। এক অদ্ভুত অস্বস্তি আর লজ্জায় সে তড়িৎ বেগে বিছানা থেকে উঠে বসল। আবিরের এই আকস্মিক নড়াচড়ায় অধরার কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে বিরক্তি নিয়ে চোখ কচলাতে কচলাতে উঠে বসল। আবিরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, সমস্যাটা কি তোমার? হ্যাঁ? এভাবে কেউ ছিটকে উঠে মনে হলো যেন বাঘ বা ভাল্লুক দেখেছে। আজব লোক কোথাকার। আবির মাথা নিচু করে অপরাধীর মতো বলল, আমার আসলে অস্বস্তি হচ্ছিল।
অধরার বিরক্তি মুহূর্তেই উবে গেল। স্বামীর এমন বোকা বোকা কথা শুনে তার হাসির বাঁধ ভাঙল। সে হাসি চেপে রাখার ব্যথা চেষ্টা করতে করতে বলল, ওকে বাবা, বউ পাশে শুলে যার এত অস্বস্তি হয় তার জন্য আমার মনে হয় না কোনোদিন মা ডাক শুনতে পাবো। আল্লাহ গো, কার পাল্লায় পড়লাম আমি। অধরার মুখে এমন খোলামেলা কথা শুনে আবির লজ্জায় লাল হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে তোয়ালে নিয়ে দ্রুত বাথরুমের দিকে পা বাড়ালো। অধরা বিছানায় বসে খিলখিল করে হাসতে লাগলো। ছেলেটা যে এত লাজুক তা তার কল্পনারও বাইরে ছিল। ঘড়িতে তখন সকাল 7টা। বাড়ির অন্য কেউ সম্ভবত এখনও ওঠেনি। আবির ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ভোরের বাতাস গায়ে লেগে শিরশির করছে। কিছুক্ষণ পর অধরা গোসল সেরে ফ্রেশ হয়ে বেলকনিতে এলো। তার পরনে হালকা গোলাপি রঙের একটা শাড়ি। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আবির আর চোখে একবার তাকালো গোলাপি শাড়িতে অধরাকে ভোরের শিশির ভেজা ফুলের মতো সুন্দর লাগছে। অধরা রেলিং ধরে আবিরের পাশে দাঁড়ালো। ভোরের পাখির কিচিরমিচির শব্দের মাঝে সে গম্ভীর স্বরে প্রশ্ন করল, আচ্ছা, একটা কথা সত্যি করে বলবেন, আপনি আমাকে এভাবে এড়িয়ে চলছেন কেন? আপনার কি অন্য কাউকে পছন্দ ছিল বা কাউকে ভালোবাসেন? আবির আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিল, না, আমার জীবনে কেউ ছিল না। অধরা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পারছি। আমিও কাউকে কখনো ভালোবাসিনি, তবে অনেক আগে থেকে ইচ্ছে ছিল আমার বরটা হবে খুব রোমান্টিক, সিনেমার হিরোদের মতো হুটহাট সারপ্রাইজ দেবে, বৃষ্টির দিনে আমাকে নিয়ে ভিজবে। কিন্তু কপাল জুটলো তো জুটলো, এক আস্ত রবট জুটলো। কি আর বলবো দুঃখের কথা। আবির চুপ করে রইল। সে বুঝতে পারছে অধরা তাকে খোঁচা দিয়ে কথা বলছে, কিন্তু তার স্বভাবই এমন যে সে চাইলেও চট করে কোনো রোমান্টিক কথা বলতে পারে না। এমন সময় দরজায় নক পড়ল। অধরা গিয়ে দরজা খুলে দিল। আবিরের 2 কাজিন রিমি আর তপু এসেছে। ওরা সাধারণত আবিরকে জমের মতো ভয় পায়। ঘরের ভেতর ঢুকে ওরা কোনো হইচই করলো না। ফিসফিস করে ইশারায় জানতে চাইল, ভাইয়া কোথায়? অধরা মুচকি হেসে বেলকনির দিকে ইশারা করলো। আবিরকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা কেমন যেন ভড়কে গেল। আবিরের গম্ভীর ছায়া দেখলেই ওদের হাসি বন্ধ হয়ে যায়। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে ওরা অধরাকে ইশারায় বাইরে ডাকলো। অধরা একবার আবিরের দিকে তাকালো। আবির এখনও বাইরের দিকে তাকিয়ে আছে। অধরা দীর্ঘশ্বাস ফেলে কাজিনদের সাথে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবির ড্রয়িং রুমে এলো। আত্মীয় স্বজনরা গোল হয়ে বসে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। অধরা সবার মধ্যমণি হয়ে বসে আছে, হাসছে, গল্প করছে। তার সাবলীল কথাবার্তায় সবাই মুগ্ধ, কিন্তু আবির সেই ভিড়ের মধ্যেও একা। সে একপাশের সোফায় চুপচাপ বসে আছে, হাতে একটা খবরের কাগজ, যদিও সেটার দিকে তার মনোযোগ নেই। অধরার খুব ইচ্ছে করছিল গিয়ে আবিরের হাতটা ধরে টেনে এনে সবার মাঝখানে বসাতে, বলতে ইচ্ছে করছিল, এসো গল্প করো। কিন্তু নতুন বউ হিসেবে এটা সবার কাছে বেশ বাড়াবাড়ি মনে হতে পারে। তাই সে নিজেকে সংবরণ করলো। তবে আর চোখে বারবার সে আবিরের নিঃসঙ্গ মূর্তির দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল এই ছেলেটা কোনো এক অদৃশ্য খাঁচায় বন্দি, আর চাবিটা হারিয়ে গেছে বহু আগে। কেটে গেল বেশ কিছুদিন। সংসারের নিয়ম মেনে দিন গড়াচ্ছে। আবির তার বাবার সাথে ব্যবসায় যোগ দিয়েছে। সারাদিন বাইরে থাকে। বাড়িতে আসমা বেগম আর অধরা। একদিন সকালে রান্না করার সময় অধরা শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো?
না রে মা, বল কি বলবি। আপনার ছেলে এমন কেন মা? মানে ও আমায় অতিরিক্ত এড়িয়ে চলে, কাছে গেলেই এমন ভাব করে যেন আমি ভিন গ্রহের প্রাণী। দেখলেই মনে হয় লজ্জা পায়, অস্বস্তিতে ভোগে। এটা কি স্বাভাবিক? আসমা বেগম শাক বাছতে বাছতে একটু হাসলেন, তারপর কিছুটা গর্ব আর কিছুটা বিষণ্ণতা মিশিয়ে বললেন, ও ছোটবেলা থেকেই এমন রে মা। আমি ওকে আগলে রাখতাম। আমার খুব ভয় হতো ও যদি বাইরের ছেলেদের সাথে মিশে যদি খারাপ হয়ে যায়, তাই আমি ওকে কখনো মিশতে দেইনি। স্কুল থেকে সোজা ঘরে, আর ঘর থেকে স্কুল। মানুষের সাথে মেশা আমার পছন্দ ছিল না। ভেবেছিলাম ছেলে আমার কাছেই নিরাপদ থাকবে, কিন্তু আমার এই অতি সাবধানতা যে ওকে এমন ঘরকুনো আর অসামাজিক করে দেবে, তা আমি তখন বুঝিনি। অধরা হাতে বাটিটা রেখে শাশুড়ির দিকে ঘুরল। তার গলায় এখন আর আবদার নেই, আছে যুক্তির ধার। সে বলল, মা, মানুষের সাথে মিশলেই কেউ খারাপ হয় না। ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা তৈরি হতে দিতে হয়। আপনার এই কাজটা খুব ভুল ছিল। ওকে খাঁচায় বন্দি করে আপনি ওকে নিরাপদ করেননি, বরং একা করে দিয়েছেন। আপনার উচিত ছিল আবিরকে ছোট থেকে বোঝানোর কীভাবে ভালো আর খারাপের পার্থক্য করতে হয়, কীভাবে সবার সাথে মিশেও নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হয়। অদরার মুখে এমন স্পষ্ট কথা শুনে আসমা বেগম একটু থমকে গেলেন। তিনি ভ্রু কুঁচকে তাকালেন। নিজের ভুলের কথা ছেলের বউয়ের মুখে শুনতে কার ভালো লাগে? তার চোখে মুখে বিরক্তির ছায়া দেখা গেল। অদরা সেটা লক্ষ্য করল, কিন্তু দমে গেল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, শাশুড়ি যা ভুল করেছেন, আবিরকে আমি স্বাভাবিক করে তুলবই। এর জন্য যত ধৈর্য ধরতে হয় ধরব, যত নাটক করতে হয় করব। দুপুরবেলা বাইরে করা রোদ। আবির লাঞ্চ করতে বাসায় এসেছে। খাওয়া শেষ করে সে তাদের শোবার ঘরে বিছানার ওপর বসে কিছু হিসাব করছিল। অদরা গোসল সেরে ঘরে ঢুকলো। তার পরনে একটা কামিজ আর ঢিলেঢালা ব্লাউজও, ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো, গায়ে মাখা সাবান আর শ্যাম্পুর গন্ধে ঘরটা ভরে উঠল। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লোশনের বোতলটা হাতে নিল। আয়নায় একবার আবিরকে দেখল। আবির হিসাবের পাতা উল্টাচ্ছে, কিন্তু তার মনোযোগ যে বিক্ষিপ্ত তা অদরা বুঝতে পারল। অদরা হাতে মুখে লোশন মাখতে মাখতে আবিরের দিকে এগিয়ে এলো। তারপর বিছানার এক প্রান্তে বসে একটু আয়েশ করে পা তুলে দিল বিছানায়। প্লাজোটা সামান্য উপরে টেনে পায়ের গোড়ালি আর কিছুটা অংশ উন্মুক্ত করে সে খুব সময় নিয়ে লোশন মাখতে শুরু করলো। তার ফর্সা পা চকচক করছে। আবির আর চোখে তাকালো। অদরার দুধে আলতা পায়ের দিকে চোখ পড়তেই সে আর দৃষ্টি সরাতে পারল না। এক অদ্ভুত ঘর তাকে আচ্ছন্ন করলো। অদরা কিন্তু সবটাই লক্ষ্য করছিল। সে ইচ্ছা করেই একটু বেশি সময় নিয়ে পায়ে লোশন ঘষছিল। আবিরের দৃষ্টি তার পায়ে আটকে আছে দেখে সে মনে মনে হাসল। হঠাৎ অদরা আবিরের দিকে তাকিয়ে বলল, কি দেখছো ওভাবে? আবির যেন চোর ধরা পড়ল। সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, না, কিছু না। অদরা এবার বিছানায় একটু এগিয়ে এলো আবিরের দিকে। দুষ্টুমি হাসি এসে বলল, চোখ সরিয়ে লাভ নেই মিস্টার, যা মনে আছে বলে ফেলো। এত লজ্জা পাওয়ার কি আছে? আবিরের কান আবার গরম হয়ে উঠল, কিন্তু অদরার এই সরাসরি আক্রমণের মুখে সে আর চুপ থাকতে পারল না। কিছুটা সাহস সঞ্চয় করে বলল, তোমার গায়ের রং এত ফর্সা কেন? অদরা খিলখিল করে হেসে উঠল। আবিরের এই বোকা বোকা প্রশ্নটা তার কাছে বড্ড কিউট লাগলো। সে হাসতে হাসতেই নিজের মুখটা আবিরের কানের কাছে নিয়ে এলো। ফিসফিস করে কিছুটা রহস্যময় গলায় বলল, শুধু পা কেন, পা ছাড়া আরও অনেক কিছু ফর্সা আছে। আবির চমকে গিয়ে অদরার দিকে তাকালো। তার চোখে বিস্ময় আর বিভ্রান্তি। সে তোতলে
বলল, মানে? অধরা তার চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, দেখবে নাকি? এই বলে সে তার বুকের ওপর থেকে ওড়নাটা সরানোর ভান করতেই আবির বৈদ্যুতিক শক খাওয়ার মতো লাফিয়ে উঠল। সে কাগজপত্র সব বিছানায় ফেলেই একদৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার গতি দেখে মনে হলো যেন ঘরের মধ্যে বোমা ফাটতে যাচ্ছে। অধরা আর হাসি ধরে রাখতে পারল না। সে বিছানায় গড়িয়ে পড়ে হাসতে লাগলো। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। মনে মনে বলল, আল্লাহ, 24 বছরের একটা ছেলে বইয়ের একটু ইশারাতেই দৌড়ে পালায়। আবিরের এমন কাণ্ডের কথা শুনলে লোকে কী ভাববে জানি না, বাট আমি দারুণ মজা পাচ্ছি। দাঁড়াও মিস্টার রোবট, তোমাকে মানুষ বানাতে আমার খুব বেশি সময় লাগবে না। খেলা তো সবে শুরু। গল্প শূন্যতায় তুমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।